এখন পরীক্ষায় এই জায়গা থেকে আর হচ্ছে পার্ট 1 যেটা করাইছিলাম ওইখান থেকে মানে ডেল এসের জায়গা আর এই জায়গা থেকে পরীক্ষায় সৃজনশীল আসে। এখন ভালোভাবে বুঝো এই জায়গাটা কিভাবে করতে হবে। তড়িৎ রাসায়নিক কোষ, আচ্ছা এইখানে তড়িৎ রাসায়নিক কোষ জিনিসটা আগে বুঝতে হবে যে কোষ মানে সেল। তোমার এখান থেকে পরীক্ষায় ক নাম্বারে আসতে পারে সংজ্ঞা, ক নাম্বারে দিতে পারে তড়িৎ রাসায়নিক কাকে বলে, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। মনে রাখবা যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, আবার বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। তাকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক কোষ বলে। আমার কথাটা বুঝছো? যে অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তিতে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। তাকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক কোষ বলা হয়। এই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে দুইটা ধাতব দণ্ড থাকে। এই যে আমি দেখো এটা তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি তড়িৎ রাসায়নিক কোষটা, এই যে এরকম, ঠিক আছে? এইটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ। এইটার মধ্যে দুইটা ধাতব দণ্ড থাকে, অনেক সময় একটাও থাকে, অনেক সময় দুইটাও থাকে, দুইটা ধাতব দণ্ড থাকে এবং একটা গ্রাফাইট দণ্ড থাকে, একটা গ্রাফাইট দণ্ড। এটা আংশিক ডুবানো থাকে, পুরাটা না। হ্যাঁ, এইগুলিকে তোমার ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলা হয়। হ্যাঁ, এগুলিকে কি বলা হয়? ইলেকট্রোড বলা হয়। তার মানে ইলেকট্রোড বা তড়িৎদ্বার আমি এখানে লিখে দিচ্ছি। এই যে এই দুইটা হচ্ছে তোমার ধাতব দণ্ড। এই দুইটা কি রে ভাই? ধাতব দণ্ড। আর এইটা হচ্ছে তোমার গ্রাফাইট দণ্ড। গ্রাফাইট দণ্ড। তাহলে এই গ্রাফাইট দণ্ডটা দেখো আংশিক ডুবানো আছে এবং ধাতব দণ্ড দুইটা এগুলি হচ্ছে পুরাটা ডুবানো আছে। এই দণ্ডগুলিকে বলা হচ্ছে ইলেকট্রোড। কি বলা হয়? ইলেকট্রোড। এটার বাংলা নাম হচ্ছে তড়িৎদ্বার। বাংলা নাম কি? তড়িৎদ্বার। আশা করি এতটুক জায়গা তোমরা ক্লিয়ার করেছো। হ্যাঁ, এবং এইখানে হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা তার দেওয়া হয়। আমি আবার কালারটা চেঞ্জ করে দিই যেন তোমার বুঝতে সুবিধা হয়। এই যে এরকম একটা তার দেওয়া হয়, এই যে এখানে একটা ব্যাটারি থাকে, এরকম একটা তার দিয়ে সংযোগ দিয়ে দেওয়া হয়। এইটাই হচ্ছে তোমার কি? তড়িৎ রাসায়নিক কোষ। এটা কি? তড়িৎ রাসায়নিক কোষ। এটা হচ্ছে কই আছে এই যে তড়িৎ রাসায়নিক কোষ। এই জায়গাটা, কথা ক্লিয়ার? এই জায়গাটা হচ্ছে কি তোমার তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন সংজ্ঞাটা যদি আমি বলি, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। এই তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এই তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে, মনে রাখবা, তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, সেটা হচ্ছে বাইরের উৎস থেকে তড়িৎ প্রবাহিত করা হয়। কি করা হয়? সহজ করে দিচ্ছি, বাইরের উৎস থেকে তড়িৎ প্রবাহিত করা হয়। এটা কি করা হয়? বাইরের উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কি রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। পরীক্ষায় আসতে পারে বাইরের উৎস থেকে কোন কোষে তড়িৎ প্রবাহ ঘটানো হয়। কোনটা করা হয়? তড়িৎ বিশ্লেষ্য কোষে বাইরের উৎস থেকে তড়িৎ প্রবাহিত করা হয়, যার ফলে কি রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে। আর গ্যালভানিক কোষটা কি? গ্যালভানিক কোষটা হচ্ছে যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। এইটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে বাইরের উৎস থেকে তুমি বিদ্যুৎ দিলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, তড়িৎ বিশ্লেষ্য। আর গ্যালভানিক কোষটা হচ্ছে কি রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে। তুমি লক্ষ্যটা বুঝো, এইখানে তড়িৎ প্রবাহিত হইলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, ঠিক আছে? আর এইখানে হচ্ছে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে তড়িৎ শক্তি তৈরি করবে। দুইটার পার্থক্য আছে, আমরা সামনে এই জায়গাগুলি দেখবো, সমস্যা নেই, এটা টেকনিক শিখিয়ে দিব। এটা হচ্ছে ততরা, এটা হচ্ছে ততরা। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর এটাকে আমি বলি গ্যারাত।
গ্যারাত। অর্থাৎ গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তুমি এটা একসাথে মনে রেখে দাও, এত কিছু কাহিনী মনে না রাখা। একটা হচ্ছে ততরা আর একটা হচ্ছে কি গ্যারাত। শেষ। তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দুইটা সংখ্যা দুইটা টেকনিকে ক্লিয়ার, বুঝছো? এগুলি সহজ জিনিস, ভয় পাবা না। বিদ্যুৎ পরিবাহী, তুমি তো নামই শুনতেছো পরিবাহী, তুমি বলতেছোই পরিবাহী, তার মানে এর ভিতর দিয়ে বিদ্যুৎ যাইতে পারে। শেষ। তার মানে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে কি বলা হয়? বিদ্যুৎ পরিবাহী বলে। যেমন হচ্ছে ধাতু, গ্রাফাইট, গলিত লবণ, লবণের দ্রবণ, এসিড ক্ষারের দ্রবণ প্রভৃতি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। এর মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট, গ্রাফাইটটা মনে রাখবা, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, এই যে বিদ্যুৎ পরিবহনের কৌশল, এইটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী, নাম শুনেই বুঝতেছো, যেহেতু বলতেছে ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী, তার মানে কি ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তার মানে কি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিদ্যুৎ যাবে। ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলি দেখবে এখানে লেখা। এই যে দেখো, দেখছো, ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, তাকে কি বলে? তোমার ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। এবং মনে রাখতে হবে, একমাত্র এই যে মুক্তজোর ইলেকট্রন থাকতে হবে, এখানে কি থাকতে হবে? মুক্তজোর ইলেকট্রন, ইলেকট্রনটা মুক্ত হইতে হবে। ঠিক আছে? এই যে গ্রাফাইটও মুক্ত ইলেকট্রন থাকে, যার কারণে কি গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। আর হীরকের মধ্যে মুক্ত ইলেকট্রন নাই, যার কারণে হীরক বিদ্যুৎ অপরিবাহী। এইটা তোমরা ইন্টারমিডিয়েট এইটা পাবা। ঠিক আছে? যেমন হচ্ছে, তাহলে বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে, উদাহরণ দিছে লোহা, কপার, নিকেল, এই যে গ্রাফাইট, গ্রাফাইটটা খুব আসে। ইহা কি ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী। তারপরে তোমাকে বলতেছে তড়িৎ বিশ্লেষ্য। নাম, তুমি বিশ্লেষ্য নামটা শুনেই বুঝতেছো এখানে হয় গলিত লাগবে, না হচ্ছে দ্রবীভূত লাগবে। এই দুইটা কথা মনে রাখতে হবে। তার মানে কি, এটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কারণ বিশ্লেষ্য হইতে হইলে তো তরল হইতে হবে। তাহলে কিন্তু, তাছাড়া কি তুমি বিশ্লেষ্য করতে পারবা? না। তাহলে তুমি বলতে পারো যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, তাকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এই যে এই কথাটাই বলছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়। আচ্ছা, তার মানে এদের উদাহরণ কারা? যে আয়নিক যৌগ আছে কিছু, ঠিক আছে? তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই যে আয়নিক যৌগ, প্লাস মাইনাস। কপার সালফাইড, এই যে আয়নিক যৌগ। তারপর সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা কিছু, এটা কিন্তু সমযোজী যৌগ, গলিত বা দ্রবীভূত অবস্থায় কি বিদ্যুৎ পরিবহন করে। এই তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আবার দুই প্রকার, যা আছে সব দুই প্রকার। একটা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, আগে বুঝো এই কথাটা। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে এরা দ্রবণে 100% আয়নিত হবে। 100% মানে সম্পূর্ণরূপে আয়নিত হবে। ব্র্যাকেটে লিখে রাখো সম্পূর্ণরূপে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এগুলি সংজ্ঞা মুখস্থ করতে যাবার পেছে পড়বা। আর মৃদু তড়িৎ বিশ্লেষণ, নামই মৃদু, তার মানে কি আংশিক আয়নিত হবে, আংশিক বা অল্প পরিমাণে, অল্প পরিমাণে আয়নিত হবে। এই কথাগুলি এখানে বলছে, যেমন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, তড়িৎদ্বার, তড়িৎদ্বার নিয়ে অলরেডি আমি তোমাকে বলে দিস। তড়িৎদ্বার, যার ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোড, পরীক্ষায় ইলেকট্রোড দিয়ে মানে বেশি আসে এই প্রশ্নটা। ঠিক আছে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি, তড়িৎদ্বারের, আমি তো এই কথাটা তোমাকে বলেছি যে হচ্ছে এই যে এইটা যদি তুমি একটা তড়িৎ কোষ ধরো, ঠিক আছে, এগুলোকে আমি তড়িৎ কোষ ধরলাম, ধরার পরে এই যে এইগুলি হচ্ছে তড়িৎদ্বার, এই যে এই দুইটাকে কি বলা হয়? তড়িৎদ্বার। আর এখানে আংশিক ডুবানো একটা অংশ থাকে, সেটাকে বলা হচ্ছে কি গ্রাফাইট দণ্ড, এটার মধ্যে একটা তার থাকে। হ্যাঁ, এগুলিকে কি বলা হয়? যে এগুলি হচ্ছে তড়িৎদ্বার, এই যে এগুলি হচ্ছে তড়িৎদ্বার। এখানে হচ্ছে যে একটা তড়িৎদ্বার ইলেকট্রন ত্যাগ করে, অপর তড়িৎদ্বার সেটা গ্রহণ করে, যার ফলে এখানে হচ্ছে জারণ। তা আবার কি হচ্ছে, এখানে জারণ এবং বিজারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যেই তড়িৎদ্বারে, বুঝো, যেই তড়িৎদ্বারে তোমার জারণ বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে অ্যানোড, আর যেই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে? যেই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে কি অ্যানোড তড়িৎদ্বার। ঠিক আছে? তার মানে
আর যেই তড়িৎ দ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে সেটা কি ক্যাথোড তড়িৎ দ্বার। এটাকে তুমি মনে রাখবা, এই যে তোমরা গার্লফ্রেন্ডকে বলো না আজ বিকাশ করো, ঠিক আছে, বলো না। এই যে দেখো, তার মানে কি, এই যে অ্যানোড, অ্যানোডে কি ঘটে, অ্যানোডে হচ্ছে জারণ ঘটে, আর ক্যাথোডে কি ঘটে, এই যে ক্যাথোডে, ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে, ঠিক আছে। আজ বিকাশ করো, তার মানে অ্যানোডে যেটা ঘটে এটা মানে অ্যানোডে সবসময় জারণ ঘটে আর ক্যাথোডে সবসময় কি বিজারণ ঘটে, এইটা সারমর্মই হচ্ছে এটা। কথা ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তারপরে দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের কৌশল। আচ্ছা, এইখানে যা বলছে এগুলি তুমি নিজেই ভয় পেয়ে যাবা যে কি বলছে কি না বলছে। আচ্ছা, এখানে শুধু একটা জিনিস মনে রাখবা যে তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় গলিত বা দ্রবীভূত অবস্থায়। এই যে বিশ্লেষ্য কথাটা আছে, দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় তো যে রাসায়নিক পরিবর্তন ঘটে কাকে কি বলে, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এতটুক মনে রাখবা, ক নাম্বারের জন্য ওইগুলি মনে রাখার দরকার নাই। এই যে শুধু দেখো সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে গেছে, ঠিক আছে, এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এখন দেখো ঘটনাটা কিভাবে ঘটতেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই দ্রবণটা, এইটা দেখলে এইটা ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই, এইটা তোমাকে ক্লিয়ার করে দেবে। এই যে এই দ্রবণটা, এই পুরা দ্রবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, ঠিক আছে। এই দ্রবণটা কি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এইটা হচ্ছে তোমার অ্যানোড। মনে রাখবা অ্যানোডটা সবসময় আগে থাকে, ক্যাথোডটা পরে থাকে। তুমি ছোটোবেলা কি সরসরায় আগে শিখছো না, তারপরে ক খ শিখছো না, এই যে সরসরায়া, এইটা আগে থাকবে, এইটা পরে থাকবে। আচ্ছা, অ্যানোড হচ্ছে ধনাত্মক যেটা, এটা হচ্ছে অ্যানোড, আর ঋণাত্মক যেটা, এটা হচ্ছে ক্যাথোড, এইটা হচ্ছে ব্যাটারি। এখন দেখো সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি যদি ভাঙো, এইটা প্লাস আর এইটা হচ্ছে মাইনাস। তার মানে কি প্লাস নিবে মাইনাসকে, মাইনাস নিবে প্লাসকে, এটা কি মাইনাস এ নিবে প্লাসকে, এটা কি প্লাস এ যাবে মাইনাসে। এই ঘটনাটা এটা বলছে যে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তের দিকে, ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তের দিকে যায়, যার ফলে ব্যাটারি কাজ করে। তুমি খেয়াল করবা যখন তুমি রিমোট চালাও, রিমোটের যে এই যে সানলাইট ব্যাটারিগুলি কিনো, ব্যাটারির মাথার মধ্যে দেখবে এরকম প্লাস দেওয়া আছে, ঠিক আছে। আবার রিমোটের মধ্যে দেখবা ওই যেটার মধ্যে ব্যাটারিটা বসাও, এখানে এরকম প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে। যখন তুমি প্লাসের সাথে মাইনাস দাও, মাইনাসের সাথে প্লাস দাও, তখনই টিভিটা কাজ করে। এই ঘটনাটা হচ্ছে এখানে বলছে, আর কিচ্ছু বলে না। এই ঘটনাটা হচ্ছে এখানে দেখবা ঘুরায় পেঁচায় বলছে। তাহলে কি হচ্ছে, এই যে দেখো অ্যানোডে জারণ ঘটতেছে, জারণ মানে কি সারণ, সারণ মানে মান বৃদ্ধি। এই যে ক্লোরিন ছিল, ক্লোরিন 2 হয়ে গেছে, এগুলি দেখানোর দরকার নাই, ক্লোরিন 2 হয়ে গেছে। আর কি আরেকটা কথা মনে রাখবা, জারণ মানে উৎপাদে প্লাস, আর বিজারণ মানে বিক্রিয়কে প্লাস। এই যে বিজারণ প্রক্রিয়া, এই যে দেখো বিজারণ প্রক্রিয়া, বিজারণ মানে কম, এই যে দেখো মান কমে গেছে, ঠিক আছে। এই কথাগুলি হচ্ছে এখানে বলছে। তুমি যদি এইটা বুঝো না, তাহলে এই বাংলা পড়াগুলি পড়ার দরকার নাই। তুমি শুধু এইটা মনে রাখবা, প্লাস যাবে মাইনাসের দিকে, মাইনাসে যাবে প্লাসের দিকে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করবে, ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। এইটা পরীক্ষা আসলে যে এগুলি বুঝাই, বা এটা অ্যানোড ইলেকট্রোড, এটা ক্যাথোড ইলেকট্রোড, এভাবে বুঝাই টুজাই এই কথাগুলি তোমার খাতায় টিচার খুঁজবে, তারপর হচ্ছে এই দুইটা বিক্রিয়া দেখাই দিবা। ক্লিয়ার? সোডিয়াম ক্লোরাইডটাকে নিবা, তাহলে তোমার বিক্রিয়াটা করতে সহজ হবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে, আচ্ছা অ্যানায়ন কি, এই যে অ্যানোডে, অ্যানোড কর্তৃক যে আকর্ষিত হয় সেটা হচ্ছে অ্যানায়ন, আর ক্যাথোড কর্তৃক যে আকর্ষিত হয় সেটা হচ্ছে ক্যাথোড, ক্যাটায়ন। ক্যাটায়ন মনে রাখবো সবসময় প্লাস হয়, ক্যাটায়ন কি হয় প্লাস হয়, আর অ্যানায়ন কি হয় সবসময় মাইনাস হয়। ক্যাটায়ন প্লাস হয় এবং অ্যানায়ন হচ্ছে মাইনাস হয়। এই ক্যাথোডের ঘটনাটা হচ্ছে ক্যাটায়ন, আর অ্যানোডের ঘটনাটা হচ্ছে কি অ্যানায়ন, ঠিক আছে। লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস শনাক্তকরণ। আচ্ছা সব বাদ দাও, তুমি লেখো এখানে ক্লোরিন, ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করছে, পানিরে যদি আমি ভাঙি তাহলে কি পাই, HCl, সরি কি করলে পানিরে ভাঙলে আমি পাই HROH। এই ক্লোরিনের একটা অংশ যাবে হচ্ছে এর সাথে, তার মানে কি হবে HCl, তার মানে এখানে OH বাকি আছে, আরেকটা Cl বাকি আছে, কারণ এখানে ক্লোরিন তো দুইটা, এখানে ক্লোরিন কত দুইটা, একটা চলে গেছে আরেকটা বাকি আছে না। তার মানে এটা স্ট্রাকচার কি হবে OHCl, এই যে এইটা এখানে লেখছে, এটাকে বলা হচ্ছে কি হাইপোক্লোরাস অ্যাসিড। এটাকে কি বলো, এটাকে বলা হচ্ছে তোমার হাইপোক্লোরাস অ্যাসিড বলে। তারপরে এই যে বাংলা কথাটা না, এই যে বাংলা কথাটা না, এইটাকে হচ্ছে তারা এখানে লেখছে। লেখার পরে কি হচ্ছে, এই যে দেখো নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হচ্ছে।
কিভাবে? কারণ উৎপন্ন হয়েছে তো অ্যাসিড। যারা আমার আগের ক্লাসটা করছিলাম এখানে টেকনিক শিখেছিলাম অ্যানিলা। অ্যানিলা মানে কি? অ্যানিলা মানে হচ্ছে অ্যাসিড কি করে, এই যে নীল লিটমাসটাকে সে কি করে, লাল লিটমাসকে পরিণত করে। এই যে অ্যাসিড হয়েছে না, তার মানে কি মানে হচ্ছে নীল লিটমাসটা লাল লিটমাসে পরিণত হয়েছে। এইটাই বলছে লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস শনাক্ত করে। তার মানে এই যে আমরা ক্লোরিন গ্যাস পাইলাম, একটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, এই যে ক্লোরিন গ্যাসটাকে আমরা পাইলাম। এই কথাটাই হচ্ছে এখানে বাংলা আকারে রাখছে, তোমাকে আমি যেভাবে বুঝাইছি তুমি এইভাবে মনে রাখবা বাস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা মজার মানে মজার টপিক পড়বো, খুবই মজাদার একটা টপিক। সেটা হচ্ছে কি গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। সব কথা বাদ দাও, তুমি আমার কথা শোনো। তড়িৎ বিশ্লেষণ মানে এখানে পানি আসবে। পানিরে বাংলা আমি কি পাই? H+ যোগ হচ্ছে কি OH মাইনাস। আচ্ছা, এখানে কি বলছে? সোডিয়াম ক্লোরাইড। ভালো, সোডিয়াম ক্লোরাইডের বাংলা আমি কি পাই? Cl মাইনাস। এইটাই তো আমার মেন ঘটনা। এই কথাটারই কত কাহিনী করে এখানে লিখছে, দেখছো? এই যে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, যেহেতু বিশ্লেষণ পানি লাগবে, পানিরে ভাঙলাম আমি, ভাঙলাম H+ এবং OH মাইনাস। এই কথাটা হচ্ছে আমি পেয়েছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যানোডে একটা বিক্রিয়া ঘটবে, ক্যাথোডে একটা বিক্রিয়া ঘটবে। এখন কে অ্যানোডে যাবে, কে ক্যাথোডে যাবে, এই জায়গাটা কিন্তু তুমি এখনো জানো না। এখন শুধু বিশ্বাস করে নাও, আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিচ্ছি যে তুমি কিভাবে বুঝবা যে কোনটা অ্যানোডে যাবে আর কোনটা ক্যাথোডে যাবে। কেমন? খেয়াল করো যে এই যে যখন এদের মধ্যে বিক্রিয়া হচ্ছে তখন এই যে সোডিয়ামটা, এইটা টেকনিক ছাড়াও বুঝবা। দেখো আমি বলি, এই যে সোডিয়াম প্লাসটা আর হচ্ছে H+টা, সোডিয়াম প্লাসটা এবং হচ্ছে H+টা, এই ক্যাটায়নগুলি ক্যাথোডে যায়। এই যে এটি ক্যাটায়ন না, প্লাস আছে না, ক বলছি না, ক্যাটায়নগুলি কোথায় যাবে? ক্যাটায়নগুলি ক্যাথোডে যাবে। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, দেখছো ক্যাথোডের দিকে যায়। তুমি সিস্টেমে বুঝো, এটা বোঝার দরকার নাই। আচ্ছা, এখন দেখো সোডিয়াম আয়নের থেকে এর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। সোডিয়াম আয়নের থেকে এর ইলেকট্রন গ্রহণের কি প্রবণতাটা বেশি। বেশি হওয়ার কারণে সে একটি ইলেকট্রন গ্রহণ করে সে H2-তে পরিণত হয়। এখানে দেখো H+ ছিল, পরবর্তীতে আমরা ঘটনা ঘটাবো, মানে H2 হবে। তুমি প্রথমে এগুলি লিখবা, এইটা লিখবা, এইটা লিখবা, লেখা দুইটার বাংলা লিখবা, লেখা তারপর তুমি চলে যাবা এখানে ক্যাথোডে। এই যে দেখো একটা গ্রহণ করে সে শেষে কি হয়েছে? H2-তে পরিণত হয়েছে। ক্লোরিনেরটাও দেখো সেম, Cl2-তে পরিণত হয়েছে। এখন অ্যানোডে গেছে, ক্যাথোডে গেছে। আমি বলছি ধনাত্মকটা কোথায় গেছে? ক্যাটায়নটা ক্যাথোডে গেছে, অ্যানায়নটা তাহলে কি যাবে? অ্যানোডে যাবে। এই কথাগুলি এখানে বলছে। এখানে হচ্ছে তারা এই মানে বাংলাটা বইলা তারপর হচ্ছে এখানে বিক্রিয়াটা দিছে, যার জন্য তোমার কাছে কঠিন লাগতেছে। তুমি আগে বিক্রিয়াটা লিখবা, তারপর বাংলাটা বলবা, তাহলে দেখবা তুমি বিক্রিয়া দেখে দেখে আনসারটা বের করতে পারবা। ঠিক আছে, এই যে দেখো ক্লোরিন 2 অণু ক্লোরিন উৎপন্ন করে, Cl2 উৎপন্ন করে, এখানে H2 উৎপন্ন করে। এই কথাটাই তো এটা বলছে। তার মানে তোমার ঘটনা কিন্তু প্রথমেই শেষ। প্রথমে কি, যে তুমি সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস, এইটার সাথে ঘটনা, আর একটা ঘটনা হচ্ছে H+ এবং OH মাইনাস, এইটার সাথে ঘটনা। এই দুইটা কোথায় যাবে? এই দুইটা যাবে হচ্ছে ক্যাথোডে। ক্যাথোডে যাওয়ার পরে এ কিতে পরিণত হবে? এ হচ্ছে H2-তে পরিণত হবে। ঠিক আছে, ক্লোরিনটা কিসে পরিণত হবে? ক্লোরিনটা Cl2-তে পরিণত হবে। এবং এইটা যেহেতু প্লাস, এইটা যেহেতু প্লাস, তার মানে এইটা কি ক্যাটায়ন না? ক্যাটায়ন মানে কি এ ক্যাথোডে যাবে, এখানে লিখে ফেলো এ ক্যাথোডে যাবে, আর এ কোথায় যাবে? এ অ্যানোডে যাবে। বাস শেষ। এইটাই হচ্ছে তোমার খাতার নোট, এইটাই হচ্ছে তোমার খাতাতে লেখা থাকবে, যেন তোমার রিভাইজ দিতে সোজা হয়। দেখছো পরাগত কমে যায়। বিক্রিয়া আগে প্রথম তোমাদের কাজ হচ্ছে বিক্রিয়াটা লিখবা, ওই বিক্রিয়া অনুযায়ী বাংলা লিখবা। বাংলা অনুযায়ী বিক্রিয়া করতে যায় না, তাহলে তুমি ভাষাগত মিল খুঁজে পাবা না। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আমরা যাই। আচ্ছা, দেখে ভয় পাচ্ছ যে কি হচ্ছে কি না হচ্ছে, কিছুই হচ্ছে না, এতটুক জায়গা গেল। আচ্ছা, পাত্রে কি হচ্ছে? তাহলে পাত্রে কে থেকে যাচ্ছে? পাত্রে ওইখানে তো বিক্রিয়া হচ্ছে কে? H2 এবং Cl2। পাত্রে কি এই দুই ভাই থেকে যাচ্ছে না? আওয়াইল্লার বোয়াইল্লার দুই ভাই থেকে যাচ্ছে না? এটা
তার মানে এই দুইটা এখন বিক্রিয়া করে ফেলবে, কারণ কি এ প্লাস এ মাইনাস বিক্রিয়া করে সে কি তৈরি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করবে। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ সে তৈরি করেছে, ঠিক আছে। এই যে দেখো সোডিয়াম ক্লোরাইডটা দিছে, সোডিয়াম ক্লোরাইড ঢুকাইছে, দেখো ওই যে বিক্রিয়া আরো এখন দেখো আরো সহজ হয়ে গেছে। এই যে সোডিয়াম ক্লোরাইডটা ঢুকাইছে, এই যে দেখো ক্লোরিন বেরিয়ে গেছে, হাইড্রোজেন বেরিয়ে গেছে। এই যে প্রথমে যেটা বললাম H2 এবং Cl2 বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর এখন বাকি আছে কি, বাকি আছে হচ্ছে OH এবং সোডিয়াম। প্লাস যাবে মাইনাসে, মাইনাস যাবে প্লাসে। এই যে দেখো OHটা কি মাইনাস না, এই যে এই দেখো প্লাসে আসছে। এইটা কি প্লাস না, এই যে দেখো ও মাইনাসে আসছে। শেষ, তারপরে এই যে একটা দ্রবণ তৈরি হয়, সে বিক্রিয়া থেকে বেরিয়ে গেছে। এই কথাটাই হচ্ছে এখানে বলছে। হ্যাঁ, এখন আমি তোমাকে বলছি না কে ক্যাথোডে যাবে, কে অ্যানোডে যাবে, কে আগে চার্জ মুক্ত হবে, কে আগে চার্জ যুক্ত হবে। এইটার জন্য তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। এই যে এগুলি দেখতেছো না, এগুলি সব কাটো, এগুলি সব কেটে দাও বই থেকে। হ্যাঁ, এগুলি সব কেটে দাও। এই যে এগুলি যা আছে সব কেটে দাও। আচ্ছা, যা আছে সব কেটে দাও। তুমি আমার কথাটা শুধু বুঝো, তাহলে দেখবে এই চাপটা তোমার কাছে কত সহজ হয়ে যায়। যে তুমি শুধু আমার কথাটা দেখো, সব বাদ দাও। ওকে, তুমি একটা ছন্দ মনে রাখবা, ঠিক আছে? একটা ছন্দ, লিকি বেকিং সোডা মাখিয়ে এলো ম্যাঙ্গানিজ যেন ক্রোমিয়ামকে ফেমাস করলো, কোবালনিকে টিন পাবে হাই, কালা হাজিয়াস পিটাবে আমাই। এই যে লি মানে হচ্ছে, এই যে লিকি বেকিং সোডা মাখিয়ে এলো ম্যাঙ্গানিজ যেন ক্রোমিয়ামকে ফেমাস করলো, কোবালনিকে টিন পাবে হাই, কালা হাজিয়াস পেটাবে আমায়। তার মানে লি মানে হচ্ছে লিথিয়াম, কে মানে পটাশিয়াম, বে মানে বেরিলিয়াম, কিং মানে ক্যালসিয়াম, সোডা মানে সোডিয়াম, মাখিয়ে মানে ম্যাগনেসিয়াম, এলো মানে হচ্ছে, এটা কিন্তু এলো 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 ল, এলো মানে হচ্ছে কি অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, যেন মানে হচ্ছে জিঙ্ক, ক্রোমিয়াম মানে ক্রোমিয়াম, ফেমাস মানে আয়রন, কোল্লো মানে কোবাল, টিন মানে এসএন, পিবি মানে পিবি, হাই মানে হাইড্রোজেন, কালা মানে কপার, হ্যাঁ, হাজি মানে হচ্ছে এইচজি, আজ মানে হচ্ছে এজি, পিটাবে মানে হচ্ছে পিটি, আমাই মানে হচ্ছে এইউ। ঠিক আছে, এখানে লেখো উপরের গুলি অ্যানোড, উপরে অ্যানোড, শুধু এটাই মনে রাখো, উপরে কি অ্যানোড। উপরে যদি অ্যানোড হয় নিচে কি হবে, ক্যাথোড। আচ্ছা, এখন তুমি এটা কি তুমি এটা বুঝতেছো না আমি জানি। দেখো, এখন তোমাকে যদি আমি পরীক্ষায় দেই, ধরো এরকম একটা, আমি আলাদা যদি একটা পেজ দেই, বললাম তোমাকে লিথিয়াম আর হচ্ছে ধরো ক্যালসিয়াম, এর মধ্যে কে অ্যানোড ও কে ক্যাথোড। আমি তোমাকে ওইখানে বলছিলাম উপরের গুলি হচ্ছে অ্যানোড। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে কে উপরে আছে, লি কে বে কিং, লি মানে লিথিয়াম, দেখো লিথিয়াম উপরে আছে, তার মানে লিথিয়ামটা হচ্ছে অ্যানোড। লিথিয়াম যদি অ্যানোড হয় তাহলে নিঃসন্দেহে এটা ক্যাথোড হবে, ক্যাথোড। তার মানে ঘটনাটা ঘটবে দুইটা জিনিসের মধ্যে, যে উপরে থাকবে সে হচ্ছে অ্যানোড, যে নিচে থাকবে সে হচ্ছে ক্যাথোড। আচ্ছা, একটা পয়েন্ট গেল, ঠিক আছে। এখানে অনেকগুলি মৌল বাদ দিছে, আমি যে ছন্দটা দিছি এইটা দিয়ে তোমার এসএসসি, এইচএসসি এবং হচ্ছে অ্যাডমিশন তিনটা জিনিস কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে আরও কিছু তথ্য আছে, যদিও তোমাদের এসএসসি লেভেলে এই তথ্যগুলি জানার দরকার নেই, একটা জানলেই চলে। এখন দেখো, এইটা হচ্ছে ক্যাটায়নের ঘটনা, ক্যাটায়নের, ঠিক আছে। ক্যাটায়ন মানে কি, প্লাসের ঘটনা। এখন দেখো অ্যানায়নের যে ঘটনাটা, ঠিক আছে, অ্যানায়নের যেই ঘটনাটা। আচ্ছা, অ্যানায়নের ঘটনাটা হচ্ছে নাসা কবে আইলো হাই, শুধু এটা মনে রাখবা। এই যে দেখো, না সা কবে আইলো হাই, এটা অ হবে। এই যে দেখো, নাসা কবে আইলো হাই, এই যে নাতে হচ্ছে নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্রোমাইড আর কি, আয়োডাইড এবং হচ্ছে হাইড্রোক্সাইড। যার অবস্থান নিচে ও আগে চার্জ মুক্ত হবে। ওই যে ওইখানে একটা কথা আমি বলে আসছিলাম না, যে কে আগে চার্জ মুক্ত হবে। এই যে দেখো, চার্জ মুক্ত হবে বা আগে গিয়ে মুক্ত হবে, তার তিনটি বিষয়ের উপর নির্ভর করছে। আমি সব কেটে দিছি না, সব কেটে দিছি কিনা, আমি শুধু বলছি এটা মনে রাখবা, যার অবস্থান নিচে সে আগে তত চার্জ মুক্ত হবে। এইটার ক্ষেত্রে সেম, অবস্থান নিচে চার্জ মুক্ত হবে,
এই দুইটা জিনিস জানলে তোমাদের চলবে। অবস্থান নিচে, অবস্থান নিচে ব্র্যাকেটে মুক্ত আগে, মুক্ত আগে, এই দুইটা ছন্দ যদি মনে না রাখো পরীক্ষার হলে বিপদে পড়বা, আমি আগেই বলে দিলাম। এই যে এই ঘটনাটা হচ্ছে এখানে লেখছে, এই যে এই সারিকে এনে এনে নিচে হবে সেটি, এই যে দেখো ইলেকট্রন চার্জ মুক্ত হবে, যার অবস্থান নিচে সে আগে কি চার্জ মুক্ত হবে। তোমাদের এতটুকু জানলেই হবে, এর বেশি জানার দরকার নাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি এই বিষয়টা তোমাদের জন্য খুব লোড হয়েছে, তো আজকের ক্লাসটাকে আমি এতটুকুই রেখেছি। আমি লাস্ট পার্ট যেটা মানে পার্ট 3, এইটাতে হচ্ছে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করব, কারণ এখানে অনেক তথ্যবহুল আলোচনা আছে, কিছু থিওরিটিক্যাল আলোচনা আছে, মানে বিদ্যুতের কিছু ব্যবহার আছে, কিছু ছন্দ আছে। এই ক্লাসটা যদি তুমি ভালোভাবে না করো তুমি তৃতীয় পার্টটা বুঝবে না। তো আজকের ক্লাসটা এখানে রইলো, থার্ড পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে এবং ওইখানে আমরা ক্লাসটা শেষ করব। সকলকে ধন্যবাদ।